বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে জীবের বংশগতি নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমত, প্রত্যেকটা জীবের মধ্যে একটা সক্রিয় বৈশিষ্ট্যকে টিকিয়ে রাখা এবং তাদের মৃত্যুর পর তাদের জীবনের অস্তিত্বকে তাদের সন্তান এবং বংশধরের মধ্য দিয়ে এটিকে কন্টিনিউটি রাখার একটি অভিব্যক্তি থেকে কিন্তু মানুষ প্রথমে বংশ বিস্তার করার বিষয়টি কিন্তু চিন্তা করে। এই বংশ বিস্তার করার সময় সাধারণত পিতামাতার বৈশিষ্ট্যগুলো সূচক যে ধর্ম, বিশেষ জিন বলা হয়, সেটি সন্তান সন্ততিতে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে কিন্তু এটি গমন। জীবের বংশগতি বিষয়টাতে আমরা কিন্তু এই বিষয়টি দেখি যে ওই জীবের বৈশিষ্ট্য ধারণকারী সমস্ত বৈশিষ্ট্য গুলো তোমার এই অংশে থাকে। তো সাধারণত একটি ব্যক্তি সে লম্বা হবে না খাটো হবে, তার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত অংশের গঠন এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো সব এই অংশের মধ্যে কিন্তু লিপিবদ্ধ থাকে। বংশগতির এই ডিএনএ অংশটি মূলত এই কাজটি সম্পূর্ণ করে থাকে। এখন বংশগতির যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং অন্যান্য অপশন গুলো যেগুলো দেয়া আছে, বংশ পরস্পরের চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এর মধ্যে হলো ক্রোমোসোম। এই ক্রোমোসোম শব্দটি এখানে দেখো, ক্রোমোসোম দুটেই কিন্তু লেখা হয়। তো ক্রোমোসোমটা সাধারণত বংশগতির ধারক এবং বাহক। এটি নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো পেঁচানো জড়ানো একটি বিশেষ অংশ থাকে, এটার নামই হলো ক্রোমোসোম। এটিকে যদি পেঁয়াজ খুলে যদি দীর্ঘ লাইন করা হয়, তাহলে এটি কিন্তু বহু দূরত্ব অতিক্রম করলে কিন্তু দেখা যাবে যে এই অংশটি শেষ হচ্ছে না। তো ক্রোমোসোমের ক্ষেত্রে সাধারণত একটা জীবের সমস্ত চারিত্রিক এবং তার শারীরিক গঠনের যে ফ্রেম, সেটি কিন্তু এখানে দেওয়া হয়। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে লেখা আছে চোখের রং, চুলের আকৃতি, চামড়ার গঠন ইত্যাদি অংশগুলো কিন্তু সমস্ত বৈশিষ্ট্যগুলো এই অংশ দ্বারা নিয়ন্ত্রিত। এরপরে দেওয়া আছে ডিএনএ। এই যে বংশগতির ধারক বাহক হিসেবে আমরা যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এটাকে নিচ্ছি, আসলে এর মূল গুরুত্ব তো এখানে আছেই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশটির মধ্যে আমাদের এই যে ডিএনএ কোডের যে বিষয়গুলো আমরা এখানে দেখছি, সেই অংশটি কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা এখন বর্তমানে বিভিন্ন কিছুকে শনাক্তকরণের কাজটি কিন্তু সম্পূর্ণ করে থাকি। এই বিষয়টি আমাদের এখানে কিন্তু ক্লিয়ার হতে হবে। এরপর দেখো 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন গঠিত বেস ইত্যাদি অংশগুলো সাধারণত আমাদের যে নাইট্রোজেন এবং নাইট্রোজেন গঠিত যে দ্রব্য, যেগুলোকে আমরা ইউরিয়া নামে ডাকি, এটাতে কিন্তু সংরক্ষিত হচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে এই নাইট্রোজেন গঠিত যে দ্রব্যগুলো, যেটা ইউরিক অ্যাসিড, এই অংশটা কিডনির মাধ্যমে এগুলো কিন্তু নিষ্কাশিত হয় যথাসময়ে। বাট এটি অনেক সময় দেখা যায় যে আমরা এই কার্যক্রমটিকে যে স্বতঃস্ফূর্ততা দেওয়া, সেটি কিন্তু দেই না। ফলে এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি হয় এটি কিডনির উপর, এবং কিডনিকে অনেক সময় ড্যামেজ করে ফেলে। অর্থাৎ দীর্ঘক্ষণ প্রস্রাবে চাপ করছে, বাট কেউ হয়তো প্রস্রাবে যাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম গুলো কিন্তু হয়ে থাকে। তো আমরা এখানে যেটা দেখব সেটি হলো যে এই ডিএনএ কোডের অংশটি কিভাবে একটা জীবের সমস্ত বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে, এবং এই কোডের মধ্যে তার সমস্ত অংশগুলো দেয়া থাকে, যেটার উপর ভিত্তি করে পরবর্তীতে তার শারীরিক গঠন এবং অন্যান্য অপশন গুলো থাকে। কিছু কিছু অসুখ আছে বংশগত, দেখা যাচ্ছে যে কারো হয়তো ডায়াবেটিস আছে, তো বংশগত ভাবে এটি তার মধ্যে অন্য মধ্যে সঞ্চালিত হতো। এই যে কিডনির যে প্রবলেমের কথা বললাম, সেটি হয়তো বাবা মার মধ্যে আছে, সে দেখা যাচ্ছে তার সন্তান সন্ততিতেও কিন্তু হয়তো পাওয়ার একটা, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু জিনগত বৈশিষ্ট্যের অসুখ নয়, এটি
খাদ্যাভ্যাস এবং অন্যান্য প্রক্রিয়াগত সমস্যার জন্য কিন্তু হয়ে থাকে, কিন্তু কিছু কিছু অসুস্থতা আছে যেটি জিনগত, সে পিতামাতা থেকে কিন্তু সন্তানের দেহে সঞ্চারিত হয়। সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওই সন্তানের কিন্তু তেমন কিছু করণীয় থাকে না। বাট আমাদের ম্যাক্সিমাম গুলোই যেহেতু আমাদের খাদ্যাভ্যাস দ্বারা নিয়ন্ত্রিত, সেক্ষেত্রে আমাদের অন্যান্য ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। এখন এই ডিএনএ কোডের এই বিষয়টি যদি আজকে আমাদের সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা যেত, যে একটা মানুষের ডিএনএ কোডে কি লেখা আছে এবং এর দ্বারা তার তার অন্যান্য অংশের গঠনগুলো কেমন হবে, সেটি যদি সত্যি সত্যি করা যেত, তাহলে মানুষ ক্যান্সার সহ অনেক দুরারোগ্য ব্যাধির সমাধান অতি সহজেই করতে পারত। কিন্তু এটি এখন পর্যন্ত সম্ভব হয়নি। আমি একটা এরকম বায়োলজিক্যাল বিভিন্ন আলোচনায় আমি শুনেছি যে এটি যদি তথ্য আকারে উপস্থাপন করা হতো, তাহলে কয়েকটা লাইব্রেরি লাগতো এগুলোকে, এই জাতীয় বইগুলো রচনা করে সেখানে সংরক্ষণ করা। এগুলো এত তথ্য বহুল অংশগুলো কিন্তু দেয়া আছে, বাট এটি মানুষ গবেষণার পর্যায়ে আছে। এই ডিএনএ অণুর গঠনের মূল কাঠামোটি যদি একবার মানুষ সেটি বুঝে উঠতে পারে, তাহলে অনেক কিছু তথ্যই কিন্তু আমাদের অজানা তথ্যগুলো জানা হবে। ফলে এখানে যে সার্বিক যে অসামঞ্জস্যতা, এটি কিন্তু কমে আসবে। এখন দেখো, আমরা ফার্স্ট দেখবো হলো বিবর্তন। আমরা এই বিবর্তন অংশটা নিয়ে পরবর্তী সেশনে ইনশাআল্লাহ কথা বলবো।